আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। নিয়মনীতিহীন আইপিটিভির বিরুদ্ধে অচিরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। বলেন, দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপিটিভি খুলে যার যেমন ইচ্ছা তেমন করবে, সেটা কখনো আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। তবে ভালো আইপিটিভিগুলোর বিষয়ে সন্তোষজনক মন্তব্য করেন মন্ত্রী। যেগুলো ভালো আইপিটিভি সেগুলো রেজিস্ট্রেশন আমরা দিব। তবে কিছু আইপিটিভি আছে যারা আসলে অনেক সময় গুজব রটানোর ক্ষেত্রে যুক্ত হয় এবং অনেক অসত্য নিউজ পরিবেশন করে। সারা দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো এ ধরনের আইপিটিভি খুলে যার যেমন ইচ্ছা তেমন করবে, এটি তো কখনো আইনসম্মত নয় এবং বাঞ্ছনীয় নয়। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমঈন। এর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদক দ্রব্য আইন এবং অনুমোদনহীন আইপিটিভি জয়যাত্রার মাধ্যমে যারা প্রতারিত হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে র্যাব সদর দপ্তরে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে এক ব্রিফিংকালে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করার অভিযোগও আনেন র্যাবের এ কর্মকর্তা। ব্রিফিং শেষে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। আমরা তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু তার বাসায় ক্যাঙ্গারু চামড়া পাওয়া গিয়েছে এবং যা কিনা বাংলাদেশে নেই, সো তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। তার বাসায় আমরা অননুমোদিত অকিটকি পেয়েছি, তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তার যেই মিরপুরে যে টেলিভিশন চ্যানেল জয়যাত্রা টেলিভিশন চ্যানেল, সেখানে আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের সাথে বিটিআরসি ছিলেন, আমাদের সাথে সম্মানিত ম্যাজিস্ট্রেট ছিলেন। সেখানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের যেই বরখেলাপ হয়েছে সেই প্রেক্ষিতে সেখানে টেলিযোগাযোগ আইনের অধীনেও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্ত্যক্ত করতেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা প্রক্রিয়াধীন। আগামী 1 আগস্ট রোববার থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি নিষেধের মধ্যে আগামী 1 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী সকল শিল্প ও কলকারখানা খোলা থাকবে। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হল 212 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,467 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড 13,262 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 12,40,115 জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের 8ম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয় এবং বিভিন্ন নির্দেশনা অমান্যের দায়ে 381 জনকে আটক করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শুক্রবার সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 108 জনকে 67,940 টাকা জরিমানা করা হয়। অভিনব কায়দায় মৎস্য পরিবহনের নামে গাঁজা পাচারকালে 80 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করল র্যাব 10। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে র্যাব 10-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, আটককৃতরা রাজধানী সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 3:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন তার সন্তান মুন্তাকিম আশরাফ টিটু। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর
সমবেদনা জানান। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৪ বছর। ২০০০ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন আলী আশরাফ। সিরাজগঞ্জে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা কেবল বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হলেই করা হচ্ছে অর্থদণ্ড। সিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন কার্যক্রম চলছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার রামপদ সাহা জানান, ভ্যাকসিন কার্যক্রম দ্রুত ছড়িয়ে দিতে জেলার গ্রাম পর্যায়ে আগামী ৭ই আগস্ট থেকে শুরু হবে ভ্যাকসিন কার্যক্রম। নোয়াখালী জেলার বিদায়ী পুলিশ সুপার আলমগীর হোসেনের সংবর্ধনা প্রদান করলেন জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গেল রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের আয়োজনে আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিমুদ্দিন মিলন সহ যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শেষে পুলিশ সাংবাদিক সুসম্পর্কের স্মারক হিসেবে বিদায়ী পুলিশ সুপারের হাতে সাংবাদিক নেতৃবৃন্দ একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কুমিল্লার ১৪ গ্রামের সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিয়াবাজার, কাশীনগর বাজার এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় স্বাস্থ্যবিধি অমান্য করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২টি মামলায় ১৬,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন সরকার। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকুন, এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত হল মশক নিধন অভিযান কার্যক্রম। শুক্রবার বেলা ১১টার দিকে থানা সদর চত্বরে এই পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচার করছে এমনই গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রামুর ফুটবল চত্বরের ব্রিজের নিচে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি টিম। এ সময় ২৫,০০০ পিস ইয়াবা সহ মঞ্জুরুল আলম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। কঠোর লকডাউনের ৮ম দিনেও বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে শুক্রবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের পাশাপাশি বাড়ে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদেরও চাপ। লঞ্চ সহ অন্যান্য নৌযান বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দেন মানুষজন। বর্তমানে ঘাটে ৬টি ফেরি চলাচল করছে বলে জানায় বিআইডব্লিউটিসি। এদিকে তীব্র স্রোতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকের চেয়ে ফেরি পারাপারে সময় লাগছে ২ থেকে ৩ গুণ বেশি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকা জুড়ে এখনও বিরাজ করছে আতঙ্ক। তবে পুলিশ বলছে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে ইতোমধ্যেই পাঠানো হয়েছে জেল হাজতে। পরিস্থিতিও রয়েছে প্রশাসনিক নজরদারিতে। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলব ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, মিঠুগঙ্গের লোকজন দোকানপাট ভাঙচুর এবং বাড়িঘরেও হামলা চালায়। গোপীনাথপুর বাজারে সিদ্দিক হোসেনের মুদিখানা সহ একাধিক দোকান জোরপূর্বক দখল করার পায়তারা করছে তারা। অনেকগুলো দোকান ভাঙিয়ে ফেলাইছে, সেই সাথে আমার দোকানে ওষুধ এগুলো অনেক কিছু ছিল, সেই দোকান নেই যে পাগারের মধ্যে একবার ফালা দিছে। হ্যাঁ, 2 খেলো ফালাইছে, আরো যে 2 খেলা ছিল মনে করেন যে মাল সামানা আছিল সব ভাঙ্গা চিড়িয়া লুটপাট করে নিয়ে চলে আসে। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে স্থানীয়দের নানাভাবে নির্যাতন করে আসছে মিঠুগং। এমন অভিযোগ করে ভুক্তভোগীরা জানান, প্রাণহানির আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। আমরা সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত খালি এই বাড়ি থেকে এই বাড়ি কান্দা কাটি, আমাদের কোনো গতি নাই। রাত্রি 10টার দিকে আমি ওইখানে আগে গেছি, যা দেখি ওরা অনেক লোকজন নাটি ফালা নিয়ে এসে মনে হয় যে ভাঙচুর করতেছে। মামলার ভয়ে পলাতক থাকার কারণে মিঠুগংদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে 3 আসামিকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটকের প্রক্রিয়া চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মারামারির কথা জানতে পেরে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমরা সেখান থেকে মামলা রুজু করি, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করি এবং এই মামলা সংক্রান্তে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, এমনটাই চাওয়া এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার লাকসামে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে 14 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার পরানপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক বায়াজিৎ। নড়াইলে লকডাউন অমান্য করে সড়কে ইজি বাইক চালানোর দায় 50টি ইজি বাইক সহ চালকদের আটক করে জেলা ট্রাফিক পুলিশ। পরে তাদেরকে অর্থদণ্ড না করে জেলা পুলিশের পক্ষ থেকে 10 দিনের খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়। শুক্রবার দুপুরে জেলা ট্রাফিক পুলিশের কার্যালয়ের সামনে এই সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ রহমান সহ ট্রাফিক পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় 12টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ছোট বড় 2 শতাধিক কাঁকড়ার খামার সহ পানিতে তলিয়েছে 15,000 হেক্টরেরও বেশি চিংড়ির ঘের। ক্ষয়ক্ষতি হয় ফসলি জমি ও বসত ভিটা। উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, হাটবাজার এবং মসজিদ সমূহ বেশিরভাগই ডুবে যায় বৃষ্টির পানিতে। এতে চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকায় বসবাসরত মানুষজন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।